হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের বৈষ্ণব পদাবলীর যে একটি পদ নিরোধ নয়নে নির্ঘন সিঞ্চন, এই পদটি নিয়ে কিন্তু আলোচনা করব। তোমাদের এই সেমিস্টার যে রয়েছে WBSU ইউনিভার্সিটির আন্ডারে যারা যারা পড়ছো, এর আগের দিন কিন্তু আমি সিলেবাস নিয়ে আলোচনা করেছি, আর আজকে এই সিলেবাস ভিত্তিক এটা কিন্তু প্রথম ক্লাস, ঠিক আছে? আর প্রত্যেকটা ক্লাস নিয়ে কিন্তু পরে পরে আমি আর কি আলোচনা করব ক্লাসে অবশ্যই। তো প্রত্যেকটা ক্লাস অবশ্যই তোমরা দেখার চেষ্টা করবে। আলোচনার বিষয় শুরু করে আগে প্রথমে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের দিয়ে যাই। তোমরা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই বোর্ডের কর্নারে দুটি নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। আর বিভিন্ন রকমের ইনফরমেশন দেখো স্ক্রিনে কিন্তু দেওয়াই আছে, তোমাদের কোর্স ফি, তারপরে আমাদের কোর্সে অ্যাডমিশন দিলে পরে কি কি সুবিধা পাবে সেগুলো আমি আর আলাদা করে বলছি না, তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে? আমি আলোচনার বিষয় চলে যাচ্ছি। প্রথমেই বলেছি নিরোধ নয়নে নির্ঘন সিঞ্চনের যে পদটি রয়েছে সেই পদটি নিয়ে আজকে ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এখানে প্রথমে সম্পূর্ণ পদটা দেওয়া আছে, ঠিক আছে? এই পদটা নিয়ে আলোচনা করার আগে এর যে বিশ্লেষণ রয়েছে, বিষয়বস্তু রয়েছে সেটা নিয়ে আলোচনা করি, তারপরে যদি তোমরা এটা পাঠ করো নিজেরাই কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে? দেখো, তো এই যে নিরোধ নয়নে নির্ঘন সিঞ্চনে তোমাদের যেভাবে আর কি এক্সামে কোশ্চেনটা এসে থাকে, আমি যখনই কোনো ক্লাস করে বৈষ্ণব পদাবলী শাক্ত পদাবলী থেকে তখনই বলে দিই তোমাদের এক্সামে যেভাবে আসে সেটা হচ্ছে যে কোনো একটা পদ তুলে ধরে দেবে, ধরে এটা এখান থেকে যদি দেয় এভাবে ধরে নাও, বলবে যে নিরোধ নয়নে নির্ঘন সিঞ্চনে এই পদটি কোন কবি রচিত, কোন পর্যায়ের পদ, ঠিক আছে? সেইভাবে কিন্তু তোমরা কোশ্চেনটা খাতায় তুলে নাও, সেইভাবে আমি অ্যান্সারটা বলবো এবং তোমাদের বুঝিয়ে দেবো। এইভাবে কিন্তু তোমাদের এক্সামে এসে থাকে, ঠিক আছে? তো এই যে নিরোধ নয়নে নির্ঘন সিঞ্চনে প্রথমেই যে বললাম কোন কবি রচিত, কোন পর্যায়ের পদ এবং পদটির বিশ্লেষণ করো। তো কোন কবি রচিত? কবি গোবিন্দ দাসের আলোচ্য এই পদটি রচনা করেছেন, যেখানে এই পদটি হচ্ছে গৌরাঙ্গ বিষয়ক পদাবলীর অন্তর্গত, ঠিক আছে? তাহলে কোন কবি রচিত, কোন পর্যায়ের পদ সেটা বলে দিলাম। এখন পদটির যে বিশ্লেষণ বা বিষয়বস্তু কি রয়েছে, ভাব সংক্ষেপ, সেটা দেখে নিই। কি বলছে, এই যে পদটি যে আছে নিরোধ নয়নে নির্ঘন সিঞ্চনে, এই পদটির মধ্যে মহাপ্রভু চৈতন্যদেবের মহিমা বর্ণিত করেছেন, যেখানে জলদানকারী মেঘের মতো মহাপ্রভুর নয়ন থেকে অবিরাম জলধারা বয়ে চলছে। তো যেহেতু এটা আজকে তোমাদের প্রথম ক্লাস, তো প্রথমে বলে দিই বৈষ্ণব পদাবলী যে আছে, এই বৈষ্ণব পদাবলী বিভিন্ন যে বৈষ্ণব কবিরা মহাপ্রভু চৈতন্য যে রয়েছে তাকে কেন্দ্র করে বা রাধাকৃষ্ণের যে প্রেম লীলা যে রয়েছে সেটাকে কেন্দ্র করে কিন্তু এই পদগুলো তৈরি করেছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি এই যে বৈষ্ণব পদাবলী, এই পদটি হচ্ছে মহাপ্রভু চৈতন্যদেবকে কেন্দ্র করে করেছেন, এবং সেখানে মহাপ্রভু চৈতন্যদেবের যে মহিমা এবং তার যে আর কি লীলা কথা সেটা কিন্তু বর্ণনা হয়েছে। সেটা কিন্তু এখানে এখনই বলে দিল, যেখানে আমরা দেখতে পাচ্ছি মহাপ্রভুর চোখ থেকে কি অবিরাম অশ্রুধারা বয়ে চলছে, এবং এমনকি মহাপ্রভুর দেহ সৌরভ থেকে আনন্দরূপ মুকুন্দ বেরিয়ে আসছে। আসলে এখানে মহাপ্রভুর উজ্জ্বলতা বোঝাতে উপমা দেওয়া হয়েছে, যেখানে মহাপ্রভুর দেহ থেকে ঘামরূপ অমৃত যেন অনর্গল প্রকাশ হয়ে আসছে, এবং মনে হচ্ছে তা যেন ভাবরূপ কদম্ব। কবি নিজেই নিজেকে প্রশ্ন করেছেন যে গৌরাঙ্গ দেবের কি উজ্জ্বল মহিমার শরীর প্রত্যক্ষ করিলাম। আসলে কবি গৌরাঙ্গদেবের এই উজ্জ্বল শরীর দেখে মুগ্ধ হয়ে গেছে, মানে গৌরাঙ্গদেবের এত সুন্দর উজ্জ্বল শরীর, যেখানে তার দেহ থেকে ভাব রূপ যে কদম্ব সেটা কিন্তু আর কি বয়ে পড়ছে বলে মনে হচ্ছে, এবং সেটা কবি যে দর্শন করছে সে দর্শন করে সেই যেন মুগ্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাই বলছে যিনি প্রেম নামের জোয়ার বয়ে এনেছেন এই আর কি ভূধারাতে, তিনি তো উজ্জ্বল চরিত্রের হবেন, ঠিক আছে? উজ্জ্বল চরিত্রের অধিকারী তিনি হবেন। তাই চৈতন্য যেন অভাবনত হেম কল্পতরু, যেখানে কাব্যর ভাষায় তিনি সোনার গাছ, মানে যদি আমরা বলি হেম কল্পতরু বলতে সোনার গাছকে বোঝানো হয়েছে, যার সামনে যদি ভক্তরা দাঁড়িয়ে কিছু প্রার্থনা করে সেটা কিন্তু পূর্ণ হয়। তাই বলছে সেই গাছ আবার কল্পতরু, যে গাছের তলায় ভক্তরা যা কিছু দাঁড়িয়ে প্রার্থনা করেন তাই কিন্তু পায়। তাই চৈতন্যদেব এই কল্পতরু স্বরূপ গোটা গঙ্গা তীরবর্তী অঞ্চলকে প্রেম দান করেছেন, যেখানে গোটা গঙ্গা তীরবর্তী অঞ্চল ভক্তির প্লাবনে ডুবিয়ে দিয়েছেন, এবং চৈতন্যের পদ স্বরূপ চঞ্চল চরণ যেন ক্রমাগত ঝঙ্কার দিয়ে চলছে, আর সেই চরণ প্রার্থনার জন্য ভক্তরা ক্রমাগত এগিয়ে আসছে। মানে যত ভক্ত রয়েছে চৈতন্য মহাপ্রভুর, সব ভক্তরা সেই পদচরণ পাওয়ার জন্য, সেই পদকমল পাওয়ার জন্য কিন্তু এগিয়ে আসছে। এবং বলছে আসলে চৈতন্যদেবকে কেন্দ্র করে রাত দেশের যে ভক্তির প্লাবন, বৈষ্ণব ভক্তির জোয়ার এসেছিল, তাই কিন্তু কবি এখানে বোঝাতে চেয়েছেন। এবং সেই ভক্তির জোয়ার, সেই প্রেমের জোয়ারে প্রেমের সুগন্ধ স্বরূপ হিল্লোল দেবতা অসুর দিন রাত্রি ধাবিত হচ্ছে। তার মানে সেই ভক্তির জোয়ার পাওয়ার জন্য বা সেই অমৃত পান করার জন্য কিন্তু শুধুমাত্র দেবতারা, মানুষরা নয়, তার সঙ্গে কিন্তু অসুরাও আসছে ধে, ঠিক আছে? তাই বলছে আসলে সেই হচ্ছে চৈতন্য
সমস্ত শ্রেণীর মানুষ, যেখানে শুভ অশুভ একটুকুন আগেই বললাম অসুররাও কিন্তু ধেয়ে আসছে, শুভ অশুভ মিলিয়ে দিতে তিনি সক্ষম হয়েছে। এবং চৈতন্যের পরবর্তীতে প্রেম ধর্ম, যা কবি ভাষার রত্নফলের মতো এই পৃথিবীর মানুষের মনোবাসনা পূর্ণ করছে, আসলে এই অবক্ষয়ের দিনে মানুষ চৈতন্য প্রেম নাম ধর্ম, ভক্তি ধর্মকে আশ্রয় করে অবলম্বন করে নতুন করে বাঁচতে চেয়েছে। মানে মধ্যযুগের যদি আমরা বাংলা সাহিত্যের মধ্যে দেখি, যখন তুর্কি আক্রমণ হয়েছিল সমাজে, তখন কিন্তু অন্ধকারময় একটা যুগ চলছিল। তো মানুষকে বাঁচার জন্য তো একটা পথ লাগবে, যে তাদের জীবনটাকে নতুন করে শুরু করবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই ভক্তি পথই কিন্তু বেছে নিয়েছে এবং সেটাকে আশ্রয় করে কিন্তু মানুষ বাঁচতে শুরু করেছে, বাঁচার নতুন প্রেরণা খুঁজতে চেয়েছিল। সেই মহিমা চরণ থেকে কবি গোবিন্দ দাস বঞ্চিত হয়েছে এবং সেই অপরূপ দেহকান্তি সৌরভ থেকে কবি বঞ্চিত হয়ে নিজেকে দিনহীন বলেছে। মানে কবি যে নিজেও এটা লিখেছেন, তিনি কিন্তু নিজেও সাক্ষাৎ দর্শন করেনি, এই পদ লেখার মাধ্যমে কিন্তু তিনি তাকে আর কি দর্শন করছে। তাই বলছে আসলে গোবিন্দ দাস ছিলেন চৈতন্যোত্তর কবি, যেখানে স্বভাবতই চৈতন্যকে দেখার সৌভাগ্য কিন্তু তার হয়নি। মানে চৈতন্যদেব আর কি জন্মের তার পরে, অথচ সেই মহাতরু স্বরূপ মানবদেহের যে দয়া ধর্ম প্রেম ধর্মের কথা তিনি শুনিয়েছেন, শুনে অগাধ ভক্তির জন্ম হয়েছে। সেই ভক্তির প্রকাশই কিন্তু এই পথটার মধ্যে আমরা দেখতে পারবো। ঠিক আছে, তো এখন এই যে সামনে যে তোমাদের সম্পূর্ণ পথটা বললাম, এটা যদি তোমরা পাঠ করো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারবে। আমি আর আলাদা করে বলছি না, তোমরা একটু পড়ে নেবে। ঠিক আছে, তাহলে আজকে এই পথটা নিয়ে আলোচনা আমার এতটাই ছিল। আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।